বাবরের পুত্র হুমায়ুন নয়, এই হুমায়ুন বাবরের পুত্র না হয়েও বাবরের নামে বঙ্গে একটা মসজিদ বানানোর শিলান্যাস করে ফেলেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই হুমায়ুন বাবু জনগণের যাই উন্নয়ন করুক না কেন নিজের উন্নয়ন করে ফেলেছেন এবং আগামীতেও ভয়ানক করবে। তাই যে তারা 294টা সিটে দাঁড়াবে না, বেছে বেছে ওই 125টা মুসলিম ভোটের মধ্যে তারা প্রার্থী দেওয়ার কথা বলেছে এবং বলেছে তৃণমূলকে শূন্য করে দেবে। আর ভোট ভবিষ্যৎ তৈরি করতে এই ঘোটটি, তথাকথিত ঘোট, মানে পার্টির নামে জোট কিন্তু করবে তথাকথিত ঘোট। তোমাকে বলতে পারছি এই অরাজকতা এই দলগুলোর ভবিতব্য সত্য। মানে এর চাইতে ভয়ানক কিছু হতে পারে না যে হুমায়ুন কবিরের ইস্যুটাকে তার নিজের লোক, তার বাড়ির, তার মানে ফ্যামিলির পার্ট সিরিয়াসলি নিচ্ছে না। ফলে তার থেকে পরিষ্কার একটা জিনিস যে ইনি রাজনৈতিক নেতা কম পাল্টুবাজ বেশি। তৃণমূল নেত্রীও কংগ্রেস থেকে দল পাল্টে তৃণমূল গঠন করেছেন, কিন্তু তার নেতৃত্বের জায়গা ছিল। শুভেন্দু তৃণমূলের কোর রাজনীতির অংশ ছিল, মমতা ব্যানার্জির পরে তার ক্যাবিনেটের অন্যতম মুখ, একাধিক মিনিস্ট্রি ছিল তার। তিনি বিজেপিতে এসছেন, বিজেপিতে আমি মনে করি তিনি অনেকটাই সফল। তৃণমূলে থাকতে তো তিনি মেসেঞ্জারের ভূমিকা নিয়েছেন, ভাইপোর মেসেঞ্জার। হট করে বলে বসলো ডেপুটি সিএম করা হোক অভিষেককে, অর্থাৎ ইনি অনেকটা ফোরের মতন, ফোরে বোঝো তো, মিডিল ম্যান। তৃণমূল নেত্রী তাদেরকে দুধেল গাই করে রেখেছে। উন্নয়নের প্রশ্নে যত দিন গেছে তৃণমূলের প্রতি তাদের প্রগাঢ় সমর্থন বেড়েছে। 11 ক্ষমতায় আসার পরে যে সংখ্যালঘু তৃণমূলকে ভোট দিত, যত টাইম গেছে সংখ্যালঘু ভোট কনসলিডেটেড হয়েছে, সেটা ভয়ে ভক্তিতে যাই হোক না। মুসলিমদের আনুগত্য তৃণমূলের প্রতি বেড়েছে ভোটের বাক্সে, ব্যালট বক্সে। তৃণমূলের নেত্রীর এবং দলের আনুগত্য ততটাই সংখ্যালঘুদের প্রতি কমেছে তা নয়। 26-এর ভোটে ব্যালট বক্সে ওই হুমায়ুনকেই তারা ভোট দেবে, হয়তো ইটটা হুমায়ুন কবিরের মাথায় ফেলবে। এটাও প্রশ্ন। শুরুতে যেভাবে হুমায়ুন কবির ধাক্কা খাচ্ছে বা সেটা এক্সপেক্টেড, তাতে আমি মনে করি এই পার্টি বা ঘুটি এর ভবিষ্যৎ বড্ড করুন। এই ফেস টুপিটার ভিত্তিতেই ভোটটা দেবে। আমি ফেস টুপি বলছি মুসলিমদের নামের দল বা কাজের দল। একটি দল পশ্চিমবঙ্গের সচেতন ভোটার, তার মাঝখানে এইভাবে সহজে পেনিট্রেট করবে, যদি এটাই ভবিতব্য হতো, এটাই সঠিক হতো, তাহলে আইএসএফ নওশাদ সিদ্দিকী অনেক বেশি ডাইনামিক নেতা, মূলকে শূন্যে নামিয়ে দেবে। এইসব এগুলো রাজনীতির অংশ হতে পারে, মানে স্লোগানিংয়ের পার্ট হতে পারে, কিন্তু একটি দলের রূপরেখা হতে পারে না। স্বাধীনতার পর থেকে বা ভারতবর্ষের বিভিন্ন কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই সংসদীয় গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থায় এই ভোট কাটাকাটিটাও ভোটে জেতার একটা পার্ট। 1% ভোটের হেরফের হয়ে গিয়েই তো আমরা গোয়া, ত্রিপুরায় দেখেছি কী হাল। তৃণমূল গিয়ে কিছুই করতে পারিনি, পরিযায়ী তৃণমূল গিয়ে ভোটটা কেটে দিয়ে কংগ্রেসকে আউট করে দিল। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত ভয়ানক নটরাইজ ক্রিমিনালদেরকে দলে নিয়েছেন, দলের ওয়াশিং মেশিনে ঢুকে তাকে ক্লিন করতে চেয়েছেন, তাই না? ফলে প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে আপনি জনগণকে কি বার্তা দিচ্ছেন। জনগণকে আপনি ক্ষমতায় আসলে শুধু কি অভিযোগ করে যাবেন? আপনি কি অভিযোগ পার্টি? রেজিমেন্টেড পার্টি সাংগঠনের শক্তির উপরে বিশ্বাস করে চলে, যাদের চালিকা শক্তি পিছনে আছে মাদার অর্গানাইজেশন RSS। আর তৃণমূল কিন্তু সংগঠনের উপরে ভিত্তিভূমিতে চলে না, তারা চলে লিডারের কথাতে। দুটোর স্ট্রাকচারালি পার্থক্য আছে। অন্যকে এবং তার দুর্নীতিতে অভিযুক্ত জিটিএ এর শিক্ষক রিক্রুটমেন্টের দুর্নীতি যুক্ত প্রান্তিক চক্রবর্তীকে প্রায় নিয়ে ফেলেছিল বিজেপি। কিছু নেতা পদত্যাগের ধমকি না দিলে অন্তত ঢুকে পড়তো, রত্ন হয়ে যেত এবং প্রার্থীও হয়তো হয়ে যেত 26-এর। ফলে বিজেপিকে এটা বুঝতে হবে। স্যার, হুমায়ুন কবির তিনি একটি দল করলেন, কিন্তু দলের পথ চলার পথেই এত বাধা। তিনি প্রার্থী ঘোষণা করলেন, সেই প্রার্থী নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, এত সমালোচনা। এই দলের ভবিষ্যৎ কী দেখছেন? এটা তো প্রথম কথা, তুমি দল হিসেবে দেখে তার ভবিষ্যৎ কথা বলছো। আমি এটাকে পার্টি, মানে দল মানে পার্টি, ইংরেজিতে বলে পার্টি, পলিটিক্যাল পার্টি। আমি এটাকে পলিটিক্যাল ঘুঁটি ভাবি। মানে ঘুঁটি দেওয়াই হয় কাউকে জেতাতে, কাউকে হারাতে। হুমায়ুন কবির পলিটিক্যাল ঘুঁটি তৈরি করেছে, যার নাম যেন কি বলে যেন, জনতা ইউনাইটেড পার্টি, উন্নয়ন পার্টি। তো জনতার কি উন্নয়ন হবে জানি না, কিন্তু হুমায়ুন বাবুর, বাবরের পুত্র হুমায়ুন নয়, এই হুমায়ুন বাবরের পুত্র না হয়েও বাবরের নামে বঙ্গে একটা মসজিদ বানানোর শিলান্যাস করে ফেলেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই হুমায়ুন বাবু জনগণের যাই উন্নয়ন করুক না কেন নিজের উন্নয়ন
করে ফেলেছেন এবং আগামীতেও ভয়ানক করবে, তাই এই ঘুঁটিটা তৈরি করেছেন। এবং এই ঘুঁটিটা হুমায়ুন বাবুর তথাকথিত জনতা উন্নয়ন পার্টি JDP, এটার এই পচা শামুকে কার পা কাটার কে জিতবে সেটা তো এখন সময় বলবে, কিন্তু এইটুকু আমি তোমাকে পরিষ্কার বলতে পারি যে আজকে কয়েকদিন হলো একটা পার্টি হয়েছে, তার এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে তার তো একটা রেজিস্ট্রেশন হবে নামটা, তারপরে তার একটা প্রতীক পাবে, সেই প্রতীকে আদৌ তারা এখানে দাঁড়াতে পারবে কি না সেটা আলাদা জিনিস, তারা মিমের সাথে জোট করবে কি না, 5 ভাই মিলে নওশাদ সিদ্দিকীর দল এরা করবে কি না, আলটিমেটলি শেষ রাত্রে তো এরা গিয়ে সেই মানে ডেভেলপমেন্টের নাম যাই বলুক, চাইবে তো মুসলিমদের ইস্যুতেই ভোট। যদি সত্যিকারেরই ডেভেলপমেন্টের অঙ্কে এরা ভোট চাইতো তাহলে নাম সর্বস্ব থাকতো না, তারা ধর্মীয় এই যে একবজ্ঞা একটা শ্রেণীর জন্য ভোট চাওয়া শুরু করলো বাবরি মসজিদ শিলান্যাস দিয়ে, তারপরে পরেই দল ঘোষণা করে বলল যে তারা 294টা সিটে দাঁড়াবে না, বেছে বেছে ওই 125টা মুসলিম ভোটের মধ্যে তারা প্রার্থী দেওয়ার কথা বলেছে এবং বলেছে তৃণমূলকে শূন্য করে দেবে। এর থেকে তো একটা জিনিস পরিষ্কার যে দলটি ওই নওশাদ সিদ্দিকীর মতন, যতই তারা ISF বলুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যতই তারা বামেদের ট্যাকে নিয়ে চলুক, সে সংকেত গিয়ে সেই মুসলিম ভোটের হ্যামলিনের বাঁশিটাই তো তাদের বাজাতে হয় মুসলিমদের জন্য। ফলে আমি তোমাকে পরিষ্কার বলছি, হুমায়ুনের দলে যারাই যাচ্ছে, সেই অভিনেত্রী গিয়েছিল তাকে 60 বাদ দিলেন, এরকম অনেক কিছু হবে। এই বঙ্গ রাজনীতি 26-এর আগে প্রতি রঙ্গে প্রতিদিন আমাদের নতুন নতুন রঙ্গমঞ্চে নতুন নতুন নাটক দেখাবে, কখনো হুমায়ুনকে দিয়ে দেখাবে, কখনো নওশাদকে দিয়ে দেখাবে, কখনো মিমকে দিয়ে দেখাবে, এবং তাদের সাথে যে কার অঙ্কে কার ভোট ভবিষ্যৎ তৈরি করতে এই ঘোটটি, তথাকথিত ঘোট, মানে পার্টির নামে জোট কিন্তু করবে তথাকথিত ঘোট, এই ঘোট কাদের জন্য করছে, কাদের জেতাতে করছে, কাদের হারাতে করছে, সেটা কিন্তু অচিরেই বাংলায় জানা যাবে। কিন্তু এইটুকু আমি তোমাকে বলতে পারছি, এই অরাজকতা এই দলগুলোর ভবিতব্য সত্য। কাল যদি দেখবে যাদেরকে আরও কিছু সেলিব্রিটিকে দাঁড় করিয়ে সরিয়ে দিল, শুনছি হুমায়ুন কবিরের নিজের আত্মীয়রাই নাকি দাঁড়াতে চাইছে না ভোটে, মানে এর চাইতে ভয়ানক কিছু হতে পারে না যে হুমায়ুন কবিরের ইস্যুটাকে তার নিজের লোক, তার বাড়ির, তার মানে ফ্যামিলির পার্ট সিরিয়াসলি নিচ্ছে না। তাতে বুঝেছো যে বিষয়টা কোন লেভেলে গেছে। এবার প্রশ্ন হলো, তারপরেও যেহেতু রাজনীতির অঙ্কে শেষ বাজিটা তার কাছেই থাকে যিনি ভোটে দাগ কাটতে পারেন, সে ভোটে জিতে বা ভোটে কাউকে হারিয়ে। দেখা যাক হুমায়ুন কতটা প্রাসঙ্গিক হতে পারে, কারণ হুমায়ুনের মতন অনেক দল এইভাবে নেতা অনেক দল গঠন করেছে, কখনো ধর্মীয় মেরুকরণের প্রশ্নে দল গঠন করেছে, কখনো কোনো একটা ইস্যুতে তৈরি করেছে, তারপরে কালের গর্ব গিয়ে হারিয়ে গেছে। এখন দেখা যাক হুমায়ুন কাকে জিতিয়ে কাকে হারিয়ে টিকে থাকে বা কালের গর্বে হারিয়ে যায়। তাহলে কি স্যার হুমায়ুন কবির তিনি একজন দলের কর্মী হিসাবে ঠিক ছিলেন, দলের নেতৃত্ব দেওয়ার পক্ষে কি তার পা কিছুটা পিছলে পড়ছে বলা চলে? দেখো, হুমায়ুন সব দলই মোটামুটি ঘুরে ফেলেছে, সদ্দূর আমি জানি CPM বাদে, CPM SUCI বাদে ও সব দল ঘুরে ফেলেছে। ফলে তার থেকে পরিষ্কার একটা জিনিস যে ইনি রাজনৈতিক নেতা কম পাল্টুবাজ বেশি। এই যে পাল্টুবাজরা কোনোদিনও কোনো একটা দলে দাগ কাটতে পারলে তাকে পাল্টি খেতে হয় না। এরা অস্তিত্বের সংকটে কোনো একটি দলেই যখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, বারবার দল পাল্টাতে হয় ভোটের স্বার্থে, জেতার স্বার্থে, নিজের ব্যক্তিগত করিশ্মার কোনো জায়গা নেই এদের, তাহলে তারা নিজের দল তৈরি করে কেমন কী করবে। এমন উদাহরণ এত পাল্টিবাজ রাজনীতিতে এখনকার নন এথিক্যাল পলিটিক্সে সবাই দল পাল্টায়। তৃণমূল নেত্রীও কংগ্রেস থেকে দল পাল্টে তৃণমূল গঠন করেছেন, কিন্তু তার নেতৃত্বের জায়গা ছিল। শুভেন্দু তৃণমূলের কোর রাজনীতির অংশ ছিল, মমতা ব্যানার্জির পরে তার ক্যাবিনেটের অন্যতম মুখ, একাধিক মিনিস্ট্রি ছিল তার। তিনি বিজেপিতে এসছেন, বিজেপিতে আমি মনে করি তিনি অনেকটাই সফল, বা পুরোটাই সফল বলতে পারি। আগামীতে ক্ষমতায় আসা না আসার মাঝখানেও তো সফলতার কতগুলো পার্ট থাকে। কিন্তু
হুমায়ুন একটা কোনো দলে দেখাও, কংগ্রেস, বিজেপির সাথে ঘর করেছে, কোনো একটা জায়গায় তিনি সাইন করেছেন? তৃণমূলে থাকতে উটপটাং বক্তব্য, তৃণমূলের দলকে বিব্রত করেছে, হিন্দুদের কেটে ভাসিয়ে দেব, দল বিব্রত হয়েছে। হ্যাঁ, এবং তৃণমূলে থাকতে তো তিনি মেসেঞ্জারের ভূমিকা নিয়েছেন, ভাইপোর মেসেঞ্জার। হট করে বলে বসলো ডেপুটি সিএম করা হোক অভিষেককে। অর্থাৎ ইনি অনেকটা ফোরের মতন, ফোরে বোঝো তো, মিডিল ম্যান। এখান থেকে কৃষকদের জিনিস কেনা হলো, গ্রাহকদের পৌঁছানোর মাঝখানে উনি মিডিল ম্যান, তিনি কিছুটা লাভবান হলেন, তাই তো? ইনি হচ্ছেন সেই মিডিল ম্যান যে দলে নিজের জায়গাটা তৈরি করা ভিত্তিতে, ঠিক আছে, কতটা তিনি করতে পারেন তার চাইতে বড় হচ্ছে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে হাওয়ায় নিজেকে ভাসিয়ে রাখা। আমি তোমায় বলছি যে ধর্মীয় আবেগ একটা পার্ট, সংখ্যালঘুদের মধ্যে সে আবেগটা আরও বেশি ভয়ানক থাকে। মসজিদের পোস্টে ইটও নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে। এবার এই যে ইট বহনকারী সংখ্যা, কালো মাথাগুলো সংখ্যালঘুদের, তারা অনেকটা আঙ্গিকে গেছে। এক, তাদের একটা আবেগ আছে মসজিদের প্রতি, ধর্মের প্রতি। দ্বিতীয়, সত্যি তো তৃণমূল নেত্রী তাদেরকে দুধেল গাই করে রেখেছে। উন্নয়নের প্রশ্নে যত দিন গেছে তৃণমূলের প্রতি তাদের প্রগাঢ় সমর্থন বেড়েছে। 11 ক্ষমতায় আসার পরে যে সংখ্যক সংখ্যালঘু তৃণমূলকে ভোট দিত, যত টাইম গেছে সংখ্যালঘু ভোট কনসলিডেট হয়েছে, সেটা ভয়ে, ভক্তিতে, যাই হোক না কেন, তৃণমূল নেত্রী দেখানো ভয়ে, বিজেপির জুজু দেখিয়ে তাদেরকে আনা গেছে ঠিকই। কিন্তু একটা প্রশ্ন হলো এখানটা যে 19-এর ভোটে 72% সংখ্যালঘু তৃণমূলকে ভোট দিয়েছে, 21-এ 80-82%। 2024-এর লাস্ট নির্বাচনে আরও মুসলিম ভোট তৃণমূলের ভোট বাক্সে পড়েছে, সেটা 90+। কিন্তু যত মুসলিমদের আনুগত্য তৃণমূলের প্রতি বেড়েছে ভোটের বাক্সে, ব্যালট বক্সে, তৃণমূলের নেত্রীর এবং দলের আনুগত্য ততটাই সংখ্যালঘুদের প্রতি কমেছে। তার কারণ 68-70টা বিধায়ক যে সংখ্যালঘুদের এ রাজ্যে রিপ্রেজেন্ট করত, কমতে কমতে আজকে 42-এ ঠেকেছে তৃণমূল নেত্রী, সেই জায়গায় নিয়ে গেছে। এটা তো অস্বীকারের জায়গা নেই যে তৃণমূল এবং বিজেপির মাঝখানে আর তো অন্য কোনো দলের বিধায়ক নেই। কংগ্রেসের বোধহয় 1-2জন থাকতে পারে, সেটা কংগ্রেস শূন্য, কারণ বাইরন বিশ্বাস তো দল পাল্টে চলে গেছে। এবার প্রশ্নটা হলো, বিজেপির তো সংখ্যালঘু মুখ হওয়ার সম্ভাবনা খুবই অতীব তো সবটাই তো তৃণমূলের সংখ্যালঘুরা, তা এত কম। এই কারণে হতাশাগ্রস্ত হয়ে, দিশাহীন হয়ে, একটা মুসলিম মুখকে দেখে অনেক সংখ্যালঘুরা ইট নিয়ে গেছে ঠিকই, কিন্তু এটা অর্থ তা নয় 26-এর ভোটে ব্যালট বক্সে ওই হুমায়ুনকেই তারা ভোট দেবে। হয়তো ইটটা হুমায়ুন কবিরের মাথায় ফেলবে, কারণ এই আবেগটা ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে নয়। এবং একটা শর্তই আছে ভোট রাজনীতির, ভোট সাইকোলজির, যে তোমার জন্য জীবন দিতে পারে কোনো সম্প্রদায় বা কোনো দলের কোনো অনুগত সৈনিক, কিন্তু তোমাকে ভোট নাও দিতে পারে। তা না হলে এসইউসিআর মতন একটি দল নিবিড় জনগণের জন্য কাজ করে গেছে আমাদের জন্মের আগের থেকে, স্বাধীনতার পর থেকে, কিন্তু তারপরেও তাদের অগণিত অনুগ্রামী, তুমি ঘুম নিয়ে ঘুরে বেড়াও, তারা 100% লোকই হয়তো বলবে দলটা সত্যিকারের গণ আন্দোলন করে, কিন্তু ভোট তাকে দেয় না। জান দিতে পারে এসইউসিআর জন্য, ভোট দেবে না, প্রাণ দেবে, ভোট দেবে না। এটা ভোট সাইকোলজি। ফলে যারা ইট বয়ে নিয়ে গেছে, সেই ইট বওয়া নিয়ে মিডিয়াগুলো দেখাচ্ছে কালো মাথায় ভর্তি, বিভিন্ন জনসভায় হুমায়ুন কবিরের ইয়েতে উপচে পড়ছে, সেটাই যে ভোটের ইয়েতে হুমায়ুন কবির বা তার অ্যালাইট 5 জনের যে একটা জোট করার কথা চলছে তাকে দেবে, আমি সেটা কিন্তু অন্তত সেটা এখনই বলার জায়গা নেই। হ্যাঁ, কিন্তু এটাও প্রশ্ন, শুরুতে যেভাবে হুমায়ুন কবির ধাক্কা খাচ্ছে বা সেটা এক্সপেক্টেড, তাতে আমি মনে করি এই পার্টি বা ঘুঁটি এর ভবিষ্যৎ বড্ড করুণ। আর এই আপনি বারবার বলছেন যে সংখ্যালঘুদের নাম করে এই দল, কিন্তু তিনি 3জন সহসভাপতি রেখেছেন দলে, তাহলে কোনোভাবে কি হিন্দুদেরও ব্যাকআপ হিসাবে তিনি দেখছেন? না, এটা রাখতে হবে। আইএসএফের নামটা আইএসএফ কেন, সেকুলার ফ্রন্ট কেন? ওদের রাজ্য স্তরের মুখগুলো চিন্তা করো, একটা বড় অংশ হিন্দু, বিভিন্ন মুখপাত্র হিন্দু, এটা রাখতে হয়। বাংলাদেশে বিএনপির সারা বাংলাদেশের
বড় বড় মুখগুলো ছিল হিন্দু, অথচ দলটা হিন্দু নিধন করছে। তাই তো প্রশ্ন হচ্ছে হিন্দু রাখতে হচ্ছে কেন? এগুলো কসমেটিক। কারণ বোঝাতেও দরকার, বার্তা দেওয়ার দরকার। মুসলিমদের যা বোঝানো বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই ফেস টুপিটার ভিত্তিতেই ভোটটা দেবে। আমি ফেস টুপি বলেছি মুসলিমদের নামের দল বা কাজের দল, কিন্তু হিন্দু রাখছে কেন? এই বার্তা দেবো আমরা সেকুলার, নাহলে তো আইসোলেট হয়ে যাবে ভোটের রাজনীতিতে, তাই না? ফলে মিম বলো, আইএসএফ বলো বা জেডি, জেইউপি, যাই বলো না কেন, এগুলো বেসিক্যালি কসমেটিক। এই ধর্মনিরপেক্ষতা রাখার জন্য বিভিন্ন দলের রিপ্রেজেন্টেটিভ রাখে। এগুলোর অর্থ একটাও নয় যে এরা মানে তোমার মানে আক্ষরিক অর্থে সেকুলার, ওটা দেখাতে হয়। কিন্তু প্রশ্নটা হলো যাই দেখাক, এটা কৌশলের অংশ। কিন্তু কৌশলের অংশ হলেও আমি তোমায় মনে করি একটি দল পশ্চিমবঙ্গের সচেতন ভোটার তার মাঝখানে এইভাবে সহজে পেনিট্রেট করবে, যদি এটাই ভবিতব্য হতো, এটাই সঠিক হতো, তাহলে আইএসএফ নওশাদ সিদ্দিকী অনেক বেশি ডাইনামিক নেতা, তিনি কিন্তু পশ্চিমবঙ্গে একটার বেশি সিটে খুব একটা বেশি দাগ কাটতে পারেনি। এবং তাই যদি হতো 21-এ তো তিনি একাধিক সিটেই দাঁড়িয়েছিলেন, তার দল কি এমন দাগ কাটতে পেরেছে? আমি মনে করি যে এই ফরম্যাটে, যে ফরম্যাটে হুমায়ুন কবির চলছে, এই রকম তর্ক, বিভিন্ন ধরনের প্রতিদিন একটা করে বিতর্কিত মন্তব্য, তৃণমূলকে শূন্যে নামিয়ে দেবে, এইসব, এগুলো রাজনীতির অংশ হতে পারে, মানে স্লোগানিংয়ের পার্ট হতে পারে, কিন্তু একটি দলের রূপরেখা হতে পারে না। আগে একটা দল তৈরি হোক, তৈরি হওয়ার পরে তারা রূপরেখা তৈরি করুক। পশ্চিমবঙ্গের বর্তমান শাসক যে ব্যর্থতাগুলো তৈরি দিচ্ছে, যে ভ্যাকেন্সিগুলো তৈরি করেছে, সেগুলো কি তারা ফুলফিল করতে পারবে? অন্তত সংখ্যালঘুদের প্রশ্নেই অন্তত হোক না, সেটা তারা দিতে পারেনি। ফলে আবেগের তালে ওই বাবরি মসজিদের শিলান্যাসে ইট বয়েছে, টাকা দিয়েছে গরিব সাধারণ মুসলিম বা সমাজের সব স্তরের মুসলিমরা। ইট ডাজেন্ট মিন যে তারা ভোটটাও দেবে। তার মানে স্যার এই যে ইউপি এবং অন্যান্য যে মুসলিম সংগঠিত পার্টিগুলি আছে, এই পার্টিগুলি মুসলিম ভোট কাটবে এবং বিজেপি ক্ষমতায় আসবে, এই যে বিষয়টি যদি বিজেপি ভেবে থাকে, এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। না, দিবা স্বপ্ন, ভোরের স্বপ্ন, যাই স্বপ্ন বলো, স্বপ্ন তো স্বপ্নই। জেগে স্বপ্নও দেখে, ঘুমিয়ে। আমি বলছি যে এই ভোট কাটাকাটি তো পাটিগণিতের একটা পার্ট। এটা এ রাজ্যে প্রথম হচ্ছে, বিজেপি করছে তা নয়। স্বাধীনতার পর থেকে বা ভারতবর্ষের বিভিন্ন, কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই সংসদীয় গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থায় এই ভোট কাটাকাটিটাও ভোটে জেতার একটা পার্ট। 1% ভোটের হেরফের হয়ে গিয়েই তো আমরা গোয়া, ত্রিপুরায় দেখেছি কী হাল। তৃণমূল গিয়ে কিছুই করতে পারিনি, পরিযায়ী তৃণমূল গিয়ে ভোটটা কেটে দিয়ে কংগ্রেসকে আউট করে দিল। এটা তো উদাহরণ ছিল, গোয়াতে দেখেছি আমরা, ত্রিপুরায় দেখেছি, মেঘালয়ে দেখেছি। প্রশ্নটা সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এর পাশাপাশি বিজেপি ভোট রাজনীতিতে সফল হতে গেলে এই রাজ্যে যেটা করতে পারে, বা আমার যেটা ওনার সংগঠনের ভিত্তি ভূমিকাটা তৈরি করুক। শুধু তাই নয়, তৃণমূলের দুর্নীতি নিয়ে আপনি সকাল বিকাল সোনো পাউডার মেখে আপনার নেতারা বাইট দিচ্ছে চ্যানেলে, কিন্তু মানুষ দুর্নীতি শুনতে শুনতে ক্লান্ত। দুর্নীতির শেষটা কোথায়? দুর্নীতি আটকাতে বিজেপি ক্ষমতায় আসলে কী কী মেজাজ নেবে, সেটা কি বিজেপি বলতে পেরেছে? সেটা উত্তর খুঁজছে জনতা এখন। হ্যাঁ, যে আপনি কি রূপরেখা দিয়েছেন? আপনি ক্ষমতায় আসলে তো টেট বিশ্বজিৎ তৃণমূলে চুরি করেছিল, 21-এ আপনারা প্রার্থী করেছেন। যেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল দুর্নীতিগ্রস্ত বিশ্বজিৎদের দলে রাখতে পারছে না, আপনারা তাকে রেখেছেন, প্রার্থী করেছেন, মানুষের কাছে ভুল বার্তা গেছে। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত ভয়ানক নটরাইজ ক্রিমিনালদেরকে দলে নিয়েছেন, দলের ওয়াশিং মেশিনে ঢুকে তাকে ক্লিন করতে চেয়েছেন, তাই না? ফলে প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে আপনি জনগণকে কি বার্তা দিচ্ছেন। জনগণকে আপনি ক্ষমতায় আসলে শুধু কি অভিযোগ করে যাবেন? আপনি কি অভিযোগ পার্টি? আপনি তো কমপ্লেন বক্স না, আপনি বিজেপি মানে তো কমপ্লেন বক্স নয়, এটা অভিযোগ এর বক্স নয়। বিজেপি মানে একটি পার্টি, সেখানে তারা শাসকের দুর্নীতি, শাসকের অপশাসন, অপদার্থতার বিরুদ্ধে প্রচার করবে, জনগণকে এক জায়গায় আনবে, কিন্তু সাথে সাথে জনগণকে তো এইটাও বার্তা দেবে আমরা আসলে কী কী করবো। তাদের তো সংগঠনের ভিত্তিটা দেখাতে হবে। সংগঠন মানে নয় যে তৃণমূল থেকে ফেলে দেওয়া পচা সমস্ত সামগ্রীকে আমি আমার দলে মানে নতুন বোতলে পুরনো মদ ঢেলে আমি করতে যাচ্ছি, এটা তো হতে পারে না। আপনি বিজেপির একটা রেজিমেন্টের দল, তৃণমূল একটি লিডার বেস পার্টি,
আপনি তৃণমূলের নেতাদের এনে আপনি যদি মনে করেন বিজেপিকে এখানে দাঁড় করাতে চাইবেন, আমি মনে করি ওটা আম গাছে কাঁঠাল গাছের ছাল লাগানোর চেষ্টা, ও ছাড়া কিছু নয়। কারণ রেজিমেন্টেড পার্টি সাংগঠনের শক্তির উপরে বিশ্বাস করে চলে, যাদের চালিকা শক্তি পিছনে আছে মাদার অর্গানাইজেশন আরএসএস। আর তৃণমূল কিন্তু সংগঠনের উপরে ভিত্তিভূমিতে চলে না, তারা চলে লিডারের কথাতে। দুটোর স্ট্রাকচারালি পার্থক্য আছে, এটা বুঝতে হবে বিজেপিকে। 21-এ যেই ভুলটা করেছে সেই ভুলটার যদি রিপিটেশন বিজেপি করতে যায়, বিশেষ করে কিছুদিন আগে তো রাজন্যাকে এবং তার দুর্নীতিতে অভিযুক্ত জিটিএ এর শিক্ষক রিক্রুটমেন্টের দুর্নীতির যুক্ত প্রান্তিক চক্রবর্তীকে প্রায় নিয়ে ফেলেছিল বিজেপি। কিছু নেতা পদত্যাগের ধমকি না দিলে অন্তত ঢুকে পড়তো, রত্ন হয়ে যেত এবং প্রার্থীও হয়তো হয়ে যেত 26-এর। ফলে বিজেপিকে এটা বুঝতে হবে যে শুধু দুর্নীতি, সকাল বিকাল প্যান প্যান করে দুর্নীতির কথা বললাম আর কেন্দ্রীয় এজেন্সি শীত ঘুমে চলে যায়, দুর্নীতিতে একটা নেতার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ জোটে না, দিনের পর দিন জেলে থেকে ভারতবর্ষের আইন ব্যবস্থা মেনে তাদের রীতিমতন কোনো সাক্ষ্য প্রমাণের অভাবে, না দিতে পারার অভাবে মুক্ত হয়ে যায়, জনগণের মধ্যে একটা ভুল বার্তা যায়। ফলে এটা এখন টাইম সেইট।